Good afternoon, everyone. Good Good afternoon. afternoon, ma'am. Good Good afternoon. afternoon. Afternoon, ma'am. কেমন আছেন সবাই? খুব ভালো ম্যাম। খুব ভালো। Happy Diwali, ma'am. খুব ভালো আছি ম্যাম। Great, great. হ্যাপি দিওয়ালি। Happy Diwali সবাইকে। ম্যাডাম আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, আজকের ক্লাসটা শুরু করা যাক আমাদের। কালী পুজোর পরে যদিও আজকে মানে পুজোর ভাইবস এর মধ্যেই আমরা রয়েছি, এখনো আমাদের পুজো শেষ হয়নি, বাট স্টিল একটা ক্লাস রয়েছে যেটা আমরা একটু শিখবো। খুব বেসিক কয়েকটা জিনিস সম্পর্কে আজকে কথা বলবো। আজকের ক্লাসটা যেরকম আমরা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে বলছি, এবং অলরেডি আমরা যে কটা ম্যাক্রোনিউট্রিয়েন্টস রয়েছে সেগুলো কভার আপ করে ফেলেছি, এবং একটা মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মিনারেলস অর্থাৎ খনিজ লবণ নিয়ে শুরু করব। আচ্ছা, খনিজ লবণ বা মাইক্রোনিউট্রিয়েন্টস এটা বলতে গেলে আমরা কি দেখি, এই যে খনিজ লবণ এর সোর্সটা কোথা থেকে আসে। আচ্ছা, তার আগে বলি যারা যারা আনমিউটেড রয়েছে একটু মিউট রাখবেন নিজেদের। তো খনিজ লবণের ক্ষেত্রে যেটা বলা, এটা এমন একটা এলিমেন্ট আমরা বলতে পারি যেটা কিন্তু সয়েল থেকে পাচ্ছি, অর্থাৎ মাটি থেকে। তার মানে মাটি থেকে মানে যে ফসলগুলো আমরা পাচ্ছি বেসিক্যালি, তো সেই অঞ্চলে যে অঞ্চলে সেই ফসল বা সেই খাদ্যটার চাষ হচ্ছে, সেই অঞ্চলের মাটির উপরে ডিপেন্ড করে যে সেই খাবারটার মধ্যে মিনারেল কোয়ান্টিটিটা কিরকম থাকবে। মিনারেল কোয়ান্টিটি বা এই টোটাল মিনারেলস গুলোকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ম্যাক্রো মিনারেলস, একটাকে আমরা বলি ম্যাক্রো মিনারেলস, আরেকটা হচ্ছে মাইক্রো মিনারেলস। ম্যাক্রো মানে সবসময় জানি বড়। এবার এখানে ম্যাক্রো বলতে কি বোঝানো হচ্ছে, আমরা যেরকম ম্যাক্রো নিউট্রিয়েন্টস পড়েছি মানে রিকোয়ারমেন্টটা বেশি, ম্যাক্রো মিনারেলস মানেও তাই রিকোয়ারমেন্টটা বেশি, যেখানে অর্থাৎ যে মিনারেলস গুলো আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট 100 মিলিগ্রামের বেশি থাকে, সেই মিনারেলস গুলোকে আমরা বলবো ম্যাক্রো মিনারেলস। এবং যারা আমাদের বডির যে মেজর সিস্টেমটা রয়েছে সেইটাকে রেগুলেট করে তাকে বলা হয় ম্যাক্রো মিনারেলস। এবং আরেকটা ভাগ হচ্ছে মাইক্রো মিনারেলস, অর্থাৎ যাদের প্রয়োজনীয়তা, যাদের রিকোয়ারমেন্ট আমাদের ডেইলি বেসিসে 100 মিলিগ্রামের কম, তাদেরকে বলা হয়ে থাকে মাইক্রো মিনারেলস। এই ম্যাক্রো মিনারেলস এর মধ্যে কে পড়ে? ফার্স্ট ম্যাক্রো মিনারেলস এর জন্য যেটা দরকার হচ্ছে আমাদের স্কেলিটাল সিস্টেম। এই স্কেলিটাল সিস্টেমের জন্য প্রয়োজন এই ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এই টোটালটা আমাদের ম্যাক্রো মিনারেলস এর মধ্যে আসে। নেক্সট আসে আমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে মেনটেন করা। এই ইলেকট্রোলাইট ব্যালেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম এন্ড ক্লোরাইড। এরা এইখানে এই চার্টটা ম্যাক্রো মিনারেলস এর মধ্যে আসে। বাকি যা কিছু রয়েছে সবটাকেই বলা হয় মাইক্রো মিনারেলস। এই মাইক্রো মিনারেলস এর মধ্যেও আবার থাকে ট্রেস এলিমেন্ট, মানে যাদের রিকোয়ারমেন্টটা ভীষণ কম। কোনগুলো ট্রেস এলিমেন্টের মধ্যে আমরা রাখতে পারি? এই ক্রোমিয়াম, মলিবডেনাম, সেলেনিয়াম, বা ফ্লুওরিন বা ফ্লুরাইড যেটাকে বলা হয়। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি ট্রেস এলিমেন্টের মধ্যে পড়ছে। আমরা যদি প্রথম ম্যাক্রো মিনারেলস নিয়ে কথা বলি, দ্যাট ইজ ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম আমরা মানে নিউট্রিশন কোর্স যে করেনি সেও জানবে যে ক্যালসিয়ামের সাথে কোন কথাটা রিলেটেড, সেটা হচ্ছে আমাদের বোনস, আমাদের হাড়। হাড়ের মজবুতির জন্য ক্যালসিয়ামের দরকার হয়। অবশ্যই ক্যালসিয়াম সেক্ষেত্রে দরকার হচ্ছে। কেন? ক্যালসিয়াম কিন্তু নিজে আমাদের হাড়কে মজবুত করে না। এটা খুব ভুল ধারণা যে ক্যালসিয়াম থাকছে মানেই হাড় মজবুত হবে, সেটা নয়। বেসিক্যালি ক্যালসিয়াম আমাদের বডিতে স্টোর হতে পারে। এবার সে কোথায় স্টোর হবে? তার স্টোর হওয়ার জায়গাটা হচ্ছে আমাদের বোনস।
তাই বোনস এর মধ্যে ক্যালসিয়াম স্টোর হয়। বোনসটা আদারওয়াইজ একটা ফাঁপা অংশ, একটা ফাঁপা পাইপের মতন হয়ে যাবে। যেহেতু এর ভেতরটাই ফাঁপা, তাই এর ভেতরে ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হতে পারে ভালোভাবে, এবং যত সেখানে আমি কোনো কিছু ভরছি সেটা সলিড হচ্ছে, যার ফলে আমার বোনসটা স্ট্রং হচ্ছে এবং আমার যে এন্টায়ার স্কেলিটাল সিস্টেম সেইটা মেনটেন হচ্ছে। হুম। আরো একটা জিনিস যেটা আমাদের ভুল ধারণার মধ্যে থাকে, সেটা হচ্ছে সোর্স। ক্যালসিয়ামের সোর্স মানেই সবসময় আমরা ধরে নিই দুধ। তাহলে যারা কমপ্লিটলি ভেজিটেরিয়ান, যারা কোনোভাবেই কোনো অ্যানিমাল ফুড নিচ্ছে না, তাদের ক্ষেত্রে তবে ক্যালসিয়ামের সোর্সটা কোথা থেকে আসবে? হুম? এক্ষেত্রেও বলে রাখা ভালো, ক্যালসিয়ামের বেস্ট সোর্স কিন্তু কখনোই মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস নয়। ইনফ্যাক্ট আমরা বলতে পারি ক্যালসিয়ামের মেইন সোর্স হচ্ছে প্লান্ট বেসড ফুড। যত রকমের উদ্ভিজ্জ খাবার রয়েছে, বিশেষ করে দানা শস্য জাতীয় খাবার এবং সিডস, এগুলোর মধ্যে ক্যালসিয়াম যথেষ্ট বেশি পরিমাণে আমরা পেয়ে থাকি। যেরকম আমরা খুব বেশি পরিমাণে ক্যালসিয়াম পাচ্ছি লিফি ভেজিটেবলস এর মধ্যে। লিফি ভেজিটেবলস ছাড়াও লিফি ভেজিটেবলস যেরকম মেথি শাক, সজনে শাক, নোটে শাক, তারপরে কচু শাক, এই যে লিফি ভেজিটেবলস গুলো রয়েছে, এগুলোর মধ্যে কিন্তু ক্যালসিয়াম প্রচুর বেশি পরিমাণে আমরা পাই। কতটা পাই? মোটামুটি ভাবে এই লিফি ভেজিটেবলস গুলোর মধ্যে আমরা প্রায় 400 থেকে 1000 মিলিগ্রাম পর্যন্ত কিন্তু ক্যালসিয়াম পেয়ে থাকি। বিশেষ করে কচু শাকের মধ্যে আমরা অনেকটা ক্যালসিয়াম পাই, প্রায় 1300 থেকে 1400 মিলিগ্রাম পার 100 গ্রামে ক্যালসিয়াম পাওয়া যায়। হুম? আচ্ছা, তারপরে কি আছে? বিভিন্ন ধরনের অয়েল সিডস। অয়েল সিডস মানে যেগুলোকে প্রেস করলে, অর্থাৎ যেগুলোকে বাটলে সেগুলো থেকে ন্যাচারালি অয়েল এক্সট্রাক্ট করা যায়। মাস্টার্ড সিডস, পপি সিডস অর্থাৎ পোস্ত, তিল, সর্ষে, এইগুলোর মধ্যেও কিন্তু আমরা অনেকটা পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। সেক্ষেত্রেও পোস্তর মধ্যে সব থেকে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়, প্রায় 1500 থেকে 1600 মিলিগ্রাম পার 100 গ্রামের আমরা ক্যালসিয়াম পেয়ে থাকি পোস্ত থেকে। যদি তিল দানার কথা বলি, তাহলে তিল দানার মধ্যেও কিন্তু প্রায় এরকমই 1200 থেকে 1400 মিলিগ্রাম পার 100 গ্রামে ক্যালসিয়াম পাওয়া যায়। তাহলে ক্যালসিয়ামের সোর্স হিসেবে আমরা এগুলোকেও রাখতে পারছি। এছাড়া আর কি, যেরকম আমরা সি ফুডস এর কথা বলবো বা ফিশের কথা বলবো, অর্থাৎ কাঁটা যুক্ত যে ফিশ, ছোট মাছ যেগুলো কাঁটা সহ্য আমরা খেতে পারি, সেগুলোর মধ্যে ক্যালসিয়াম পাই। কারণ কাঁটাটা হচ্ছে সেই প্রাণীটার জন্য তার স্কেলিটাল সিস্টেম, যার মধ্যে ক্যালসিয়াম জমা থাকে, তাই সেখান থেকেও আমরা ক্যালসিয়াম পেতে পারি। এছাড়াও সিরিয়ালস এর মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় রাগির মধ্যে ক্যালসিয়াম, প্রায় 350 মিলিগ্রাম পার 100 গ্রামস এর মধ্যে আমরা ক্যালসিয়ামকে পেয়ে থাকি। তো এই যে ফুড গুলো রয়েছে, এই ফুড গুলো নিলে কিন্তু আমাদের আর আলাদা করে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস এর প্রয়োজন হবে না। কারণ মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস এর মধ্যে আমরা ক্যালসিয়াম কতটুকু পাচ্ছি? আমরা ইউজুয়ালি গরুর দুধ ইউজ করি, তো গরুর দুধের মধ্যে আমরা 120 মিলিগ্রাম পার 100 গ্রামে ক্যালসিয়াম কিন্তু পাই। তাই সেই জায়গায় প্লান্ট বেসড ফুড গুলোতে ক্যালসিয়ামের সোর্স, ক্যালসিয়ামের কোয়ান্টিটি অনেক অনেক বেশি থাকে। ঠিক আছে, এবার আমাদেরকে সারাদিনে কতটা নিতে হচ্ছে ক্যালসিয়াম? অনলি 600 মিলিগ্রাম পার ডে। এখন যদিও এই রেঞ্জটা বেড়েছে, এই রেঞ্জটা বেড়ে মোটামুটি 600 টু 1000 মিলিগ্রাম পার ডে কিন্তু একজন অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালের জন্য ক্যালসিয়াম নেওয়া যেতে পারে, অর্থাৎ উইদিন 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম আমরা পার ডে বেসিসে নিতে পারি। ঠিক আছে, এবারে চলে আসবো আলটিমেটলি ক্যালসিয়ামের ফাংশনের কথা। ক্যালসিয়ামের ফাংশনের ক্ষেত্রে প্রথম আমরা জানি বোন স্ট্রাকচারটাকে গঠন করছে। আচ্ছা, বোন স্ট্রাকচারটাকে গঠন করতে গেলে কি কি জিনিস জানতে হবে? আচ্ছা,
আমাদের বোনস এর মধ্যে দুটো সেল থাকে। একটা হচ্ছে অস্টিওব্লাস্ট, আরেকটা হচ্ছে অস্টিওক্লাস্ট। ঠিক আছে, এই এই অস্টিওব্লাস্টের কাজ কি? ও ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে হেল্প করে। ক্যালসিয়াম অ্যাবজর্পশনটাকে বাড়ায়। ওকে, আর অস্টিওক্লাস্টের কাজ কি? ক্যালসিয়াম রিলিজ করতে সাহায্য করে। কোথায় রিলিজ করবে? আমাদের বোনস এর মধ্যে রিলিজ করবে। এই যে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা হলো, কোথা থেকে হলো? স্মল ইন্টেস্টাইন থেকে। তার মানে ইন্টেস্টাইন থেকে বোনস এর মধ্যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হলো। আর ক্যালসিয়াম রিলিজ কোথা থেকে হলো? আমাদের বোনস থেকে রিলিজ হয় আমাদের ব্লাডের মধ্যে। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে হচ্ছে এই বোনস থেকে ব্লাডে রিলিজ। কারণ আমাদের বডিতে ক্যালসিয়াম যে কাজগুলো করে, ঠিক আছে, সেটা মেনলি কিন্তু এই ব্লাডের মাধ্যমে করে। ব্লাডের মধ্যে যতটুকু ক্যালসিয়াম রয়েছে, সেই ব্লাডের মাধ্যমেই ক্যালসিয়াম ফাংশন যদি বলি ক্যালসিয়ামের, তাহলে এই ব্লাডের থ্রু দিয়ে হচ্ছে। বাট সেই ক্যালসিয়ামের প্রয়োজনীয়তাটা খুব কম। কতটা? আমরা সারাদিনে যতটা পরিমাণ ক্যালসিয়াম নিচ্ছি, তার মাত্র 1 থেকে 10% আমার রিলিজ হতে পারে, অর্থাৎ ব্লাডে থাকতে পারে। whereas আমি যতটা ক্যালসিয়াম নিচ্ছি, তার 90 থেকে 99% কিন্তু আমার বোনস স্টোর করে রাখে। কেন স্টোর করে রাখছে? কি যখনই, আচ্ছা আমার আওয়াজটা, ভিডিওটা কি ক্লিয়ার আছে? হ্যাঁ ম্যাম। ওকে ম্যাম। আচ্ছা, তো কি হচ্ছে, 99% যে ক্যালসিয়ামটা স্টোর থাকছে বোনস এর মধ্যে, এটার কাজটা কি? আমার ব্লাডে কিন্তু ক্যালসিয়াম কমলে চলবে না। ঠিক আছে, তো বোনস ওই ইনস্ট্যান্ট সোর্স হিসেবে কাজ করে। যখনই ব্লাডে ক্যালসিয়াম কমে যায়, বোনস ক্যালসিয়ামকে ছাড়তে থাকে ব্লাডের মধ্যে। এবং এটা হওয়া কি উচিত? এই যে অস্টিওব্লাস্ট সেল, এটার পরিমাণটা বেশি থাকা উচিত। এবং অস্টিওক্লাস্ট সেলের পরিমাণটা একটু কম থাকা উচিত। কেন? যত বেশি অস্টিওব্লাস্ট থাকবে, তত আমার ক্যালসিয়ামটা অ্যাবজর্পশন হবে, অর্থাৎ আমার বোনসটা স্ট্রং হবে, ফলে আমার এন্টায়ার বডি স্ট্রাকচারটা ঠিক থাকবে। আর অস্টিওক্লাস্ট যদি বেড়ে যায়, তার মানে কি হবে? আমার বোনসের ক্যালসিয়াম সঞ্চয়ের থেকে বেশি ব্যয় হতে থাকবে, খরচ হতে থাকবে, ব্লাডে রিলিজ হতে থাকবে, যেটা ব্লাডে অ্যাকচুয়ালি দরকার নেই। তখন সেখান থেকে আবার অন্যান্য প্রবলেম তৈরি হবে। তাই অস্টিওক্লাস্ট সেলটা কম থাকার কথা ব্লাস্টের তুলনায়। এটা যদি উল্টে যায়, অর্থাৎ ব্লাস্ট যদি কমে যায়, তাহলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন ঠিক করে হবে না, আমাদের হাড়ের সমস্যা দেখা যাবে। আর ক্লাস্ট যদি বেড়ে যায়, তাহলেও আমাদের হাড়ের সমস্যা দেখা যাবে। ক্লাস্ট যদি ঠিকঠাক থাকে, তাহলেই ব্লাডে ক্যালসিয়ামের কাজটা হবে। তো এটা হচ্ছে একটা নর্মাল প্রসেস। ঠিক আছে, এই কাজটার মাধ্যমে সে আমাদের বোনসটাকে রেগুলেট করতে সাহায্য করছে। এবার আলটিমেটলি এই যে 1 থেকে 10% এই যে ক্যালসিয়ামটা ব্লাডে রয়েছে, এই কাজগুলো, বাকি কাজগুলো করবে। সেই কাজগুলো কি কি? একটা হচ্ছে আমাদের সেলিউলার মেটাবলিজমে সাহায্য করছে। সেলিউলার মেটাবলিজম থেকে শুরু করে টোটাল যে নার্ভাস সিস্টেম রেগুলেশন, পুরোটাতেই সাহায্য করে এই ক্যালসিয়ামটা। ক্যালসিয়ামের বেসিক কাজটা কি হয়? আমাদের বেসিক্যালি একটা প্রোটিন থাকে, ঠিক আছে, যে প্রোটিনটা ওই ক্যালসিয়ামটার সাথে বাইন্ড হতে সাহায্য করে, তার নাম হচ্ছে ক্যালমোডিউলিন। তার নাম হচ্ছে ক্যালমোডিউলিন। ঠিক আছে, ক্যালমোডিউলিন। তো
এই ক্যালমোডিউলিনটা এমন ভাবে অ্যাক্টিভেট হচ্ছে যেখানে সেল থেকে কোনো সেল ডিভিশন, সেলের প্রলিফারেশন যা কিছু হচ্ছে পুরোটাই কিন্তু এই ক্যালমোডিউলিনের কারণে অ্যাক্টিভেট হওয়ার ফলে হচ্ছে। তো ইন শর্ট যদি আমরা বলি তাহলে সেল মেটাবলিজম মানে একটা সেল থেকে আরেকটা নতুন সেল জেনারেট করা, এই যে কাজটা, এই কাজটা এই ক্যালমোডিউলিনের কারণে হচ্ছে। অর্থাৎ ক্যালসিয়াম সেলের মধ্যে যখন প্রবেশ করছে তখন ও এই ক্যালমোডিউলিনের সঙ্গে যুক্ত হচ্ছে এবং যুক্ত হয়ে এই সেলের কাজগুলো করছে। এবার যদি নার্ভাস ফাংশনের ক্ষেত্রে আসি, নার্ভাস ফাংশনের ক্ষেত্রে বেসিক্যালি হয় নার্ভ ইম্পালসেস গুলোকে ট্রান্সমিশন করা, অর্থাৎ সিগন্যালিং দেওয়া, আমার শরীরের কোথায় কি হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলোকে জানানো। ক্যালসিয়াম বেসিক্যালি আমাদের বডির মধ্যে যে নিউরো ট্রান্সমিটার্স গুলো রয়েছে সেইগুলোকে সিক্রিট হতে, তাদের রিলিজটাকে ট্রিগার করছে, তাদের সিক্রিশনটাকে এনকারেজ করছে, যে কারণে আমরা কিন্তু এই নার্ভ ইম্পালসেস গুলো অনেক বেটার ওয়েতে হচ্ছে। আচ্ছা, তারপরে কি কাজ করছে? মাসেল কন্ট্রাকশনের ক্ষেত্রে সাহায্য করছে। মাসেল কন্ট্রাকশনের ক্ষেত্রে শুধুমাত্র ক্যালসিয়াম নয়, ক্যালসিয়ামের সাথে সোডিয়ামও প্রয়োজন হয়। হ্যাঁ, সোডিয়াম এবং ক্যালসিয়াম এরা দুজন মিলে একসঙ্গে মাসেল কন্ট্রাকশন, অর্থাৎ এই যে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন, এই কন্ট্রাকশনে সাহায্য করছে। আমরা প্রত্যেকে জানি আমাদের মাসেলের মধ্যে দু রকমের প্রোটিন থাকে। একটা প্রোটিন কি, একটা কারো জানা আছে আমরা আমাদের মাসেলে কি কি প্রোটিন থাকে? আচ্ছা, একটা প্রোটিন হচ্ছে অ্যাক্টিন, আরেকটা হচ্ছে মায়োসিন। ঠিক আছে, এই দুটো রকমের প্রোটিন থাকে। তো সেই অ্যাক্টিন আর মায়োসিনকে বেসিক্যালি স্টিমিউলেট করতে, তাদের মধ্যে ইন্টারঅ্যাকশনে সাহায্য করে। এছাড়াও নার্ভ ইম্পালস থেকে শুরু করে মাসেল কন্ট্রাকশন কখন করতে হবে, এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম আর সোডিয়াম একসঙ্গে হেল্প করছে। হুম, আচ্ছা, তারপরে কাজ করছে উন্ড হিলিং। উন্ড হিলিং মানে এখানে বেসিক্যালি ব্লাড ক্লটিং এর কথা বলা হচ্ছে। আমাদের যখন কোথাও কেটে যাচ্ছে বা ছড়ে যাচ্ছে, তার ফলে আমাদের ওই জায়গাটা থেকে যখন ব্লাড বেরোচ্ছে, যখন রক্ত বেরোচ্ছে, একটা সময় পরে গিয়ে রক্তটা বন্ধ হয়ে যাচ্ছে, জমাট বেঁধে যাচ্ছে। এই কাজটাতে সাহায্য করছে ক্যালসিয়াম। আমরা এর আগের দিনকে ভিটামিন কে যখন পড়েছিলাম তখন এই কথাটা জেনেছিলাম। আজকে ক্যালসিয়ামের ফাংশনটা পড়ি। ভিটামিন কে এর ফাংশনটা জেনেছিলাম, সেখানে আমরা থ্রম্বিনের কথা পড়েছি, প্রথমবিনের কথা পড়েছি, এই নামগুলো পড়েছিলাম। ক্যালসিয়াম এখানে কি কাজ করছে? এটা মুছে ফেলেই লিখি। প্রথমে কি দেখেছিলাম? প্রথমবিন। প্রথমবিন ছিল, সে অ্যাক্টিভেট হয়ে গেছিল থ্রম্বিনে, রাইট? এই যে অ্যাক্টিভেট হলো, কে করলো? ক্যালসিয়াম। ক্যালসিয়াম ছাড়া থ্রম্বিনে অ্যাক্টিভেশন পসিবল হতো না। এবার ফাইনালি ব্লাড ক্লটিংটা কখন হচ্ছে? রয়েছে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন থেকে হবে ফাইব্রিন। ঠিক আছে, এই যে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন হচ্ছে, এখানে কে সাহায্য করছে? ক্যালসিয়াম। প্লাস এই যে থ্রম্বিনটা অ্যাক্টিভেট হয়েছিল, এই থ্রম্বিনটা, এরা দুজন মিলে ফাইব্রিনকে ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট হতে সাহায্য করলো। ফাইব্রিন যখন তৈরি হয়ে গেল তখন কি হচ্ছে? ব্লাড ক্লট। আবার যখন এখানে ব্লাড ক্লট হচ্ছে, সেখানেও কি সাহায্য করছে? ক্যালসিয়াম। অর্থাৎ আমরা এই পুরো প্রসেসটার মধ্যে কি দেখছি? যে কটা স্টেপ রয়েছে প্রতিটা স্টেপে কিন্তু ক্যালসিয়াম আমাদেরকে হেল্প করছে ব্লাড ক্লট হতে। তাই জন্য আমরা বলতে পারি যে ক্যালসিয়াম আমাদের উন্ড হিল করতে হেল্প করে। ঠিক আছে, এটা বোঝা গেছে সবার? ফাংশনটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ হয়েছে ম্যাম।
গুড। আচ্ছা, এরপরে আমরা ক্যালসিয়ামের ফাংশনটা তো দেখলাম, এবার দেখব কিছু ইন্ট্রিনসিক ফ্যাক্টর এবং এক্সট্রিনসিক ফ্যাক্টর, বেসিক্যালি এনহ্যান্সিং এবং ডিক্রিজিং ফ্যাক্টর। এমন কিছু কিছু ফ্যাক্টর থাকে যার কারণে ক্যালসিয়াম অ্যাবজর্পশন ভালো হতে পারে আর যার কারণে নষ্ট হতে পারে, তো সেইগুলো দেখবো আমরা। আচ্ছা, তো এরপরে যেটাতে আসছিলাম যে কিছু ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক ফ্যাক্টরের ক্ষেত্রে। তো প্রথমত আমাদেরকে এটা দেখতে হবে যে কি কি ফ্যাক্টর আছে যারা ক্যালসিয়াম অ্যাবজর্পশনটাকে বাড়িয়ে তুলতে পারে, যেটাকে আমরা বলে থাকি ইনক্রিজিং। ইনক্রিজিং ফ্যাক্টর মানে যারা ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে বাড়িয়ে দেয়। তার মধ্যে প্রথম হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি কি কাজ করছে? আমরা ভিটামিন ডি এর চ্যাপ্টারে পড়েছিলাম যে ক্যালসিয়াম বাইন্ডিং যে প্রোটিন, তাদের অ্যাবজর্পশন বা তাদের যে ক্রিয়েশন, তাদের সিনথেসিসটাকে ইমপ্রুভ করতে সাহায্য করছে ভিটামিন ডি, যে কারণে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা বেড়ে যায়। এবং এটা দেখা যায় যাদের বডিতে ভিটামিন ডি প্রপার অ্যামাউন্টে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্পশন 10 to 30% পর্যন্ত ইনক্রিজ হতে পারে। তাই জন্যই যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় তাহলে ক্যালসিয়াম অ্যাবজর্পশনও ন্যাচারালি কমে যাবে। এটা একটা। নেক্সট হচ্ছে পিএইচ। পিএইচ এর ক্ষেত্রে কি হচ্ছে? এটা দেখা যায় যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন যদি অ্যাসিডিক পিএইচ হয়, অ্যাসিডিক পিএইচ যদি হয় সেক্ষেত্রে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়ে। তাই জন্যই দুধের ক্ষেত্রে সবসময় ক্যালসিয়ামের কথা বলা হয়, মানে ক্যালসিয়াম বললেই দুধের সোর্স বলা হয়। কেন? একটা হচ্ছে পিএইচ অ্যাসিডিক, তাই ক্যালসিয়াম অ্যাবজর্পশন ভালো হবে। আরেকটা হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজ কি? একটা ডাইস্যাকারাইড। কার মধ্যে পাওয়া যাচ্ছে? আবারও তাই, মিল্কের মধ্যে। তো ল্যাকটোজটাও ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে বাড়িয়ে তুলতে পারে। ইনফ্যাক্ট ব্রেস্ট মিল্কের ক্ষেত্রেও কিন্তু ল্যাকটোজ থাকে। তাই জন্য বাচ্চাদের ক্ষেত্রেও ক্যালসিয়াম অ্যাবজর্পশন ভালো হয়, ব্রেস্ট মিল্ক থেকে অ্যাবজর্পশন ভালো হয়। আচ্ছা, তারপরে দেখা যায় যে ফসফরাস। ফসফরাসের ক্ষেত্রে কি? ক্যালসিয়াম আর ফসফরাসের একটা রেশিও আছে, that should be 2:1। ক্যালসিয়াম অর্ধেক ফসফরাস থাকতেই হবে, যদি না হয় তাহলেও ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না। তো ক্যালসিয়ামের তুলনায় অর্ধেক ফসফরাস যদি থাকে তাহলে অ্যাবজর্পশন ভালো হবে। এবং আরো একটা জিনিস দেখা যায় যে যদি ফসফরাসটা অনেক বেশি হাই হয়ে যায় তাহলেও কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্পশন প্রপারলি হবে না। ঠিক আছে, তাই ফসফরাসের একটা প্রপার রেশিও, এটাও মেনটেন করাটা দরকার। এই পুরোটা হচ্ছে ইনক্রিজিং ফ্যাক্টরের মধ্যে পড়ছে। ওকে, এটা বোঝা গেছে? এটার মধ্যে কারোর কোনো প্রশ্ন? এটাতে কারোর কোনো ডাউটস? না আশা ম্যাম। করি এটা ক্লিয়ার হয়েছে। এবারে আমরা আসবো কিছু ডিক্রিজিং ফ্যাক্টরের ক্ষেত্রে। অর্থাৎ যারা ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে কমিয়ে দিতে পারে। ডিক্রিজিং ফ্যাক্টরের মধ্যে প্রথমেই হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড অথবা এটাকে বলা হয় অক্সালেট। কেন বলা হয়? ক্যালসিয়াম অক্সালেট। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সালেট। এটা কি? অক্সালিক অ্যাসিড হচ্ছে একটা অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টর, অ্যান্টি নিউট্রিয়েন্ট একটা এলিমেন্ট বলতে পারি, যেটা
যদি খাবারের মধ্যে থাকে তাহলে ওই খাবার থেকে যে ক্যালসিয়ামটা আমি পাচ্ছি সেই ক্যালসিয়ামটা আমার বডিতে অ্যাবসর্ব হবে না, উল্টে ক্যালসিয়ামটা অক্সালিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সালেট বলে একটা কম্পাউন্ড তৈরি করবে, যেটা আমার শরীরে ক্যালসিয়াম অ্যাবসর্ব হতে দেবে না। এই অক্সালিক অ্যাসিডটা আমরা কার মধ্যে পাচ্ছি? পালং শাকের মধ্যে। স্পিনাচের মধ্যে অনেকটা অক্সালিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে সেটাকে সরানোর উপায়টা কি? অক্সালিক অ্যাসিডকে কিভাবে আমরা ডিঅ্যাক্টিভেট করতে পারবো? যখন স্পিনাচকে আমরা বয়েল করছি বা ব্লাঞ্চ করছি, মানে গরম জলে হালকা ভাপিয়ে, একদম ফুটন্ত গরম জল, তার মধ্যে পালং শাকটা দিয়েই ডুবিয়েই তুলে নিচ্ছি এবং ঠান্ডা জলে রেখে দিলাম এবং সেই জলটা ফেলে দিলাম। এটা যদি করছি তাহলে আমি অক্সালিক অ্যাসিডটাকে ডিসকার্ড করতে পারবো। ওকে, তার মানে তার থেকে ক্যালসিয়ামটা আমি ভালোভাবে অ্যাবজর্ব করতে পারছি। এটা একটা হলো। আরেকটা থাকে ম্যাম একটু আরেকবার বলবেন? ফাইটিক অ্যাসিড। কোন জায়গাটা বলো? ওই অক্সালিক অ্যাসিড পালং শাকটা কিভাবে করা হবে? পালং শাকটাকে আমরা একদম ফুটন্ত গরম জল, তার মধ্যে জাস্ট একটু ডুবিয়েই তুলে নেবো, হ্যাঁ, এবং সেই জলটাকে ফেলে দেবো। তাহলে অক্সালিক অ্যাসিডটা কিন্তু অনেকটাই ডিসকার্ড হয়ে যায়। এবং তারপরে পালং শাকের যে রংটা সেটা ধরে রাখার জন্য, মানে সবুজ রংটা ধরে রাখার জন্য ওই যে গরম জলে ডুবিয়ে নিলাম, তো এবার সেটাকে আমি নর্মাল ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিলাম। তাহলে দেখা যাবে যে সবুজ রংটা কিন্তু একই রকম রয়েছে, কিন্তু তার থেকে যে অক্সালিক অ্যাসিডটা ছিল সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আসছে ফাইটিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের মতো ফাইটিক অ্যাসিডও তাই। এটাকে আমরা বলি ফাইটেট। কি তৈরি করছে? ক্যালসিয়াম ফাইটেট তৈরি করছে। কোথায় থাকে ফাইটিক অ্যাসিড? যে হোল গ্রেনস গুলো থাকে, সেই হোল গ্রেনস অর্থাৎ সিরিয়াল প্রোডাক্টস এর আউটার লেয়ারের মধ্যে ফাইটিক অ্যাসিড থাকে। ঠিক আছে? ফাইটিক অ্যাসিড কেও ডিসকার্ড করার একই উপায়, তাকে জলে ভিজিয়ে নেওয়া অথবা ড্রাই রোস্ট করে নেওয়া। কার মধ্যে পাচ্ছি? আমরা ওটস এর মধ্যে পাই ফাইটিক অ্যাসিড, আমরা বার্লির মধ্যে পাই। যত রকমের হোল সিরিয়ালস, হোল গ্রেনস রয়েছে আনপলিশড, তার মধ্যে ফাইটিক অ্যাসিড পাওয়া যায়। তাই যেগুলো অনেক বেশি পলিশিং হয়নি অবশ্যই সেটাই আমরা নেব, কারণ তার ফাইবার কন্টেন্ট বেশি। কিন্তু তার মধ্যে থাকা ফাইটিক অ্যাসিডকে সরাবো কি করে? তাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে অথবা তাকে ড্রাই রোস্ট করে নিয়ে। ওকে, আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে স্টিয়াটোরিয়া। স্টিয়াটোরিয়াটা কি? এক রকমের ডাইজেস্টিভ ইস্যু। যেরকম ডায়রিয়া হচ্ছে অর্থাৎ লুজ মোশন, স্টিয়াটোরিয়াতে কি হয়? ডায়রিয়াই হচ্ছে, কিন্তু সেই স্টুলের সাথে বেসিক্যালি আনঅ্যাবজর্বড ফ্যাট বেরিয়ে যায়। সেই কন্ডিশনটাকে বলা হয় স্টিয়াটোরিয়া। তো বেসিক্যালি কখন হচ্ছে? যখন আমরা হাইলি ফ্যাট কনজিউম করছি এবং আমার বডিতে কোনো ডাইজেস্টিভ ইস্যুস আছে, আমার লিভার প্রবলেম আছে, বা আমার স্মল ইন্টেস্টাইনে কোনো সমস্যা আছে, হ্যাঁ, এই ধরনের প্রবলেম হলে স্টিয়াটোরিয়া দেখা যায়। সেই ক্ষেত্রেও ক্যালসিয়াম অ্যাবজর্পশন অনেকটা কমে যেতে পারে। ওকে, আচ্ছা, তারপরে আরেকটা ফ্যাক্টর থাকে, সেটা আমরা বলতে পারি সাইকোলজিক্যাল ফ্যাক্টরের ক্ষেত্রে। সাইকোলজিক্যাল ফ্যাক্টরের ক্ষেত্রেও এটা খুব ইম্পর্টেন্ট। কিরকম? সরি, কিরকম? যারা অনেক বেশি স্ট্রেস, টেনশন, ডিপ্রেশনের মধ্যে রয়েছে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যাচ্ছে। প্রচন্ড ডিপ্রেশন, প্রচন্ড অ্যাংজাইটির মধ্যে যদি আমি সারাদিন থাকি, তাহলেও আমার ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যেতে পারে। নেক্সট হচ্ছে লো গ্যাস্ট্রিক মোটিলিটি।
আচ্ছা, গ্যাস্ট্রিক মোটিলিটির মানে কি? আমাদের যে টোটাল ইন্টেস্টাইনটা রয়েছে সেই ইন্টেস্টাইনটা কি কাজ করছে? স্টুলটাকে যখন পাস করাচ্ছে, কিভাবে পাস করায়? এরকম কন্ট্রাকশন রিল্যাক্সেশন, যেটা আমরা ডাইজেস্টিভ সিস্টেমের সময় পড়েছিলাম, সেইভাবে স্টুলটাকে পাস করাচ্ছে। এই গ্যাস্ট্রিক মোটিলিটি যদি বেড়ে যায়, কখন বেড়ে যেতে পারে? হাই ফাইবার ইনটেক যদি হয়, অতিরিক্ত ফাইবার যেটা আমার প্রয়োজন নেই, ততটা ফাইবার যদি আমরা নিই, তাহলেও দেখা যায় ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে গেল। নেক্সট দেখা যায় ক্যাফিন ইনটেক যদি বেড়ে যায়, ক্যাফিন কোথায় পাই? কফির মধ্যে। তাহলে সারাদিনে কেউ ধরুন প্রচুর কফি নিচ্ছে, মানে সারাদিনে 2-3 কাপ কফি নিল সেটা আলাদা, অনেকবার কফি অনেক ক্ষেত্রে হয়, 10-12 কাপ কফিও অনেকে খেয়ে নেন নেশাতে। তো সেরকম যদি কেউ নিচ্ছে, তাহলেও কিন্তু আমাদের হাড় ক্ষয় হতে থাকে, বেসিক্যালি ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যেতে থাকে। ক্যাফিনের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, আরেকটা দেখা যায় স্মোকিং বা অ্যালকোহল, এগুলোর কারণেও ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যাচ্ছে। কিছু মেডিসিনস রয়েছে যেটাকে আমরা নিউট্রিশনের ভাষায় বলে থাকি ড্রাগস, সেই ধরনের মেডিসিনস এর কারণে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যেতে পারে। কি রকম মেডিসিন? এই যে স্ট্রেস রিলিভিং যে মেডিসিনস গুলো হচ্ছে, সাইকোলজিক্যাল হেলথটাকে ইমপ্রুভ করতে, আমার স্ট্রেস ডিপ্রেশনটাকে কাটানোর জন্য যে মেডিসিনস গুলো হচ্ছে সেইগুলো, বা অনেক সময় কেউ যদি ব্লাড থিনার ইউজ করছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যেতে পারে। ঠিক আছে, এইটা বোঝা গেল? এটা Yes, ক্লিয়ার ma'am. হচ্ছে? তাহলে Yes, ma'am. আমরা দুটো জিনিসই দেখলাম, একটা ইনক্রিজিং ফ্যাক্টর দেখেছি, একটা ডিক্রিজিং ফ্যাক্টর দেখেছি। ইনক্রিজিং ফ্যাক্টর এই নয় যে প্রচুর কিছু রয়েছে, কিন্তু ডিক্রিজিং ফ্যাক্টরে দেখছি অনেক কিছু। আমাদের রেগুলার রুটিনের মধ্যে এই যে ধরুন বোনস রিলেটেড প্রবলেম, এটা কেন বেশি দেখা যায়? কারণ এই ডিক্রিজিং ফ্যাক্টর গুলো, এই ডিক্রিজিং ফ্যাক্টর গুলোর মধ্যে এমন অনেক কিছু রয়েছে যেটা হয়তো আমাদের লাইফস্টাইলের সাথে কানেক্টেড, সেইটা একটা কারণ ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হওয়ার। সেকেন্ড কারণ কি? ভিটামিন ডি না নেওয়া, এটা একটা কারণ। থার্ড হচ্ছে আমরা সোর্স হিসেবে শুধু মিল্কের উপরে ডিপেন্ড করে থাকছি, এছাড়া আর অন্য কোনো ফুডকে আমরা ক্যালসিয়াম সোর্স হিসেবে ভাবছি না, অন্যান্য সোর্স থেকেও যে আমরা অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম পেতে পারি সেটা মনে করছি না। তো এই তিনটে কারণ মিলিয়ে কিন্তু আমাদের ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিটা বেশি দেখা যায়। আচ্ছা, এবার নেক্সট আসবো যে এগুলো পুরোটাই তো হচ্ছে ম্যাম অ্যাবজর্পশন। তিনটে কারণ একটু বলুন। একটা হচ্ছে এই যে এই কারণগুলোর মধ্যে কোনো না কোনো ফ্যাক্টর আমাদের লাইফস্টাইলের সাথে রিলেটেড, কিছু না হলেও এই সাইকোলজিক্যাল ফ্যাক্টর এটা তো রয়েছে, এটা একটা কারণ হতে পারে। এছাড়াও আর কি হতে পারে? আমরা ক্যালসিয়ামের লো ইনটেক যদি হচ্ছে, মানে মিল্ক ছাড়া আর কোন খাবারের মধ্যে অনেকটা পরিমাণে ক্যালসিয়াম আমরা পেতে পারি, সেই জিনিসটা যদি আমাদের জানা না থাকে, তাহলে একটা ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে। আরেকটা হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। ক্যালসিয়াম হয়তো ডাইরেক্টলি ডেফিসিয়েন্সি হচ্ছে না, কিন্তু ভিটামিন ডি এর যদি ডেফিসিয়েন্সি হয় তাহলেও অ্যাবজর্পশন কমে যাবে। ম্যাডাম একবার ইনক্রিজিং ফ্যাক্টরের ভিটামিন ডিটা একবার বলুন না। হ্যালো। ভিটামিন ডি এর আলাদা করে কিছু বলিনি, এটাই বলেছিলাম যে ভিটামিন ডি থাকলে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা প্রায় 10-30% পর্যন্ত বাড়তে পারে। ম্যাডাম বলছি, বলুন। ম্যাডাম ওই যে ফার্স্ট পয়েন্টটা যেটা বললেন না, যে ওই পালং শাকটা হালকা করে মানে ওই বয়েল করে নিয়ে তুলে নেওয়া যেটা ব্যাপার, তো ম্যাম এক্ষেত্রে আমি দেখেছি অনেকে তো পালং শাকের কাঁচা জুস খায়, তাহলে কি ম্যাম সেটা খাওয়া ঠিক নয়? এরকম ভাবে জলে এইভাবে ডুবিয়ে নিয়ে তবে কি একটু ব্লাঞ্চ করে নিলে ভালো হয়, হ্যাঁ, হালকা Okay, যদি ma'am. আমরা ব্লাঞ্চ করে নিই বেটার হবে ওটা। হ্যাঁ, ম্যাম Okay. পালং শাকের বলুন। ছাড়া অন্য কোনো শাকের কি এরম আছে ম্যাডাম? না, অক্সালিক অ্যাসিড ইউজুয়ালি আমরা পালং শাকের মধ্যেই পেয়ে থাকি। আচ্ছা আচ্ছা। আচ্ছা,
এরপরে নেক্সট, এটা তো গেল আমাদের খাবার থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কি করে হচ্ছে। এবারে মেইন যেটা বলেছিলাম যে ব্লাডের মধ্যে ক্যালসিয়াম মেজরলি থাকে। ব্লাডে নর্মাল ক্যালসিয়ামের লেভেলটা কত, যদি আমরা টেস্টও করি, কখনো যদি আমরা সেরাম ক্যালসিয়াম টেস্ট করি, আমরা কিন্তু বোনস এর ক্যালসিয়াম টেস্ট করি না খুব একটা, আমরা ব্লাডেরই করি। যেটা নর্মাল লেভেল মোটামুটি ভাবে 9 মিলিগ্রাম থেকে 11 মিলিগ্রাম পার ডিএল থাকার কথা। তো এবার ঘটনাটা হচ্ছে এই যে পার্সেন্টেজটা রয়েছে, আচ্ছা এটা একটু মাঝখানে দিই, 9 to 11 ml পার ডিএল, এটা হচ্ছে নর্মাল লেভেল। ওকে, ব্লাডের এই লেভেলটাকে রেগুলেট করে কিছু ফ্যাক্টর। একটা ফ্যাক্টর বা একটা হরমোন যার নাম হচ্ছে পিটিএইচ বা প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোনের কাজটা কি, যদি আমাদের ব্লাডের মধ্যে ক্যালসিয়াম লেভেলটা খুব কমে যায়, তাহলে আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এই পিটিএইচ কে সিক্রিট করে, প্যারাথাইরয়েড হরমোনকে সিক্রিট করছে। প্যারাথাইরয়েড হরমোন এবারে কি করবে, অ্যাক্টিভেট করবে অস্টিওক্লাস্টকে। অস্টিওক্লাস্ট, ঠিক আছে, অস্টিওক্লাস্টকে অ্যাক্টিভেট করলো। অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেট হলো মানে ক্যালসিট্রায়ল প্রোডাকশন স্টিমুলেটেড হবে। বেসিক্যালি এত কিছু না ভাবলেও অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেট হলো, তার মানে এরা ক্যালসিয়াম আর ফসফরাস যা রয়েছে তাকে বোনস থেকে রিলিজ হতে সাহায্য করবে। এবার বোনস থেকে রিলিজ হয়ে এসে কোথায় যাবে, ব্লাডে চলে গেল, অর্থাৎ আমার ক্যালসিয়াম লেভেলটা ব্লাডে বাড়তে পারলো। এই প্যারাথাইরয়েড হরমোন শুধুমাত্র যে বোনস থেকে রিলিজ করছে তা নয়, কিডনির মধ্যেও কখনো কখনো কিছু ক্যালসিয়াম ডিপোজিটেড থাকে, যেগুলো অ্যাবজর্ব হয়নি, তারা আমাদের কিডনির কাছে চলে যায়, কিডনি থেকে এবার শরীর থেকে বেরিয়ে যাবে বলে, ঠিক আছে। কিডনি থেকে এই পিটিএইচ ওই ক্যালসিয়ামকে রিঅ্যাবজর্ব করতে সাহায্য করে। তাহলে আরেকটা কাজ কি করলো, কিডনি রিঅ্যাবজর্পশন, ঠিক আছে, রিঅ্যাবজর্ব করলো। এই সবকিছু মিলিয়ে এবার প্যারাথাইরয়েড হরমোন ফাইনালি আমাদের ব্লাডের মধ্যে ক্যালসিয়ামটাকে বাড়বে। তাই প্যারাথাইরয়েড হরমোনের সিক্রিশন কখন হবে, যখন হাইপোক্যালসেমিয়া দেখা যাবে। হাইপোক্যালসেমিয়া, কোন ওয়ার্ডের শেষে যদি এমিয়া থাকে, ইট ইজ রিলেটেড টু ব্লাড, ব্লাডে কোনো কিছুর লেভেল যদি কমে যায় তাহলে সেই অবস্থাটাকে বলা হয় এমিয়া। কার লেভেল কমেছে, ক্যালসিয়ামের, তাই একে বলা হচ্ছে হাইপোক্যালসেমিয়া, ঠিক আছে। এই ঘটনাটা কোথায় ঘটছে, হাইপোক্যালসেমিয়া হলে, অর্থাৎ যদি আমার সিক্রিশন কমে যায়, ব্লাডের মধ্যে যদি ক্যালসিয়াম কমে যায় তখন। সেম আবার যদি ব্লাডে ক্যালসিয়াম বেড়ে যায় তখন কি ঘটবে, ব্লাডের ক্ষেত্রে যদি ক্যালসিয়াম বেড়ে যায় সেক্ষেত্রে সিক্রেট হবে ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন এই নামটা আমরা এর আগে পড়েছিলাম, কোথায় পড়েছিলাম ক্যালসিটোনিন নামটা, কোথায় পড়েছিলাম, সে কি কারোর মনে নেই? ভিটামিন ডি, ভেরি গুড, ভিটামিন ডি এর সময় পড়েছিলাম আমরা ক্যালসিটোনিন। ক্যালসিটোনিনের এবার ফাংশনটা কি হচ্ছে, যখন ব্লাডের মধ্যে ক্যালসিয়াম অনেক বেড়ে যাচ্ছে তখন থাইরয়েড গ্ল্যান্ড এই ক্যালসিটোনিন হরমোন সিক্রিট করছে। কে সিক্রিট করলো, থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড এই ক্যালসিটোনিন হরমোনটাকে সিক্রেট করাতে সাহায্য করলো। ক্যালসিটোনিন এবার
ঠিক এর অপোজিট কাজটা করবে। প্যারাথাইরয়েড হরমোন যে কাজ করছিল তার ঠিক অপোজিট কাজ করবে। তার মানে কি হচ্ছে, ও আমাদের কিডনি থেকে রিঅ্যাবজর্বও করবে না, স্মল ইন্টেস্টাইন থেকেও কিছু রিঅ্যাবজর্ব করবে না। ও বেসিক্যালি অস্টিওক্লাস্টের যে ফরমেশনটা সেটাকে কমিয়ে দেবে, অস্টিওক্লাস্ট তৈরি হতে দেবে না। ঠিক আছে, অস্টিওক্লাস্ট এটাকে তৈরি হতে দিচ্ছে না। আর এইখানে অস্টিওক্লাস্টের ফরমেশনটা বাড়াচ্ছিল পিটিএইচ, ক্যালসিটোনিন অস্টিওক্লাস্টকে তৈরি হতে দিল না, যার ফলে অস্টিওব্লাস্ট আর অস্টিওক্লাস্টের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন হচ্ছে। ব্যালেন্স মেনটেন হওয়ার কারণে আমার বডিতে বা আমার ব্লাডের মধ্যে অতিরিক্ত ক্যালসিয়াম চলে যাচ্ছে না। এইটুকু বোঝা গেছে। এই ঘটনাটা কখন ঘটছে, যখন হাইপার ক্যালসেমিয়া হবে। ঠিক আছে, ব্লাডে যদি অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম বেড়ে যায় তখন এই ঘটনাটা পুরো ঘটবে। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি ম্যাম। পিটিএইচটা একবার বলুন না ম্যাম। প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে যখন আমাদের ব্লাডের মধ্যে ক্যালসিয়াম কমে যায় তখন প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন বেড়ে যায়, যা অস্টিওক্লাস্টের ফরমেশনটাকে বাড়িয়ে দেবে, অস্টিওক্লাস্টের প্রোডাকশন বাড়িয়ে দেবে, যার ফলে অস্টিওক্লাস্ট ওই বোনস এর মধ্যে জমে থাকা ক্যালসিয়ামকে ব্লাডেতে রিলিজ করবে এবং কিডনি অব্দি যে ক্যালসিয়ামটা চলে গেছে তাকে আবার রিঅ্যাবজর্ব অর্থাৎ পুনঃশোষণ করতে সাহায্য করবে। ওকে, আর এই যে পুরো ঘটনাটা ঘটছে এই দুটোর মধ্যে রয়েছে ক্যালসিট্রায়ল। ক্যালসিট্রায়ল কি? ক্যালসিট্রায়লের নাম কোথায় পড়েছি? ক্যালসিট্রায়লের নাম কোথায় পাওয়া গেছিল? ভিটামিন ডি। ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে ক্যালসিট্রায়ল। ভিটামিন ডি এই যে হরমোনাল ব্যালেন্স, এই হরমোনাল ব্যালেন্সের ক্ষেত্রে এই ক্যালসিট্রায়লের প্রয়োজনীয়তা রয়েছে। ক্যালসিট্রায়ল কি করছে? প্রথম যদি আমরা পিটিএইচ এ আসি, পিটিএইচ এর ক্ষেত্রে কি হচ্ছে, এই যে কিডনি রিঅ্যাবজর্পশন করলো এবং ক্যালসিট্রায়লের প্রোডাকশনটাকে স্টিমিউলেট করলো, যার কারণে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা, ইন্টেস্টাইনের যে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা সেটা বেড়ে গেল। যদি আমার বোনস এর মধ্যে ক্যালসিয়াম থাকে তবেই তো ক্যালসিয়াম রিলিজ হতে পারবে না, তো ইন্টেস্টাইনের ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা বেড়ে গেল। একই রকম ভাবে যদি ক্যালসিটোনিনে আসি, সেক্ষেত্রেও ক্যালসিট্রায়ল কাজ করছে। যখন ব্লাডে ক্যালসিয়াম লেভেলটা কমে যাচ্ছে পিটিএইচ এর কারণে, ব্লাডের মধ্যে ক্যালসিয়াম লেভেল যখন কমে যাচ্ছে এবং ন্যাচারালি ক্যালসিট্রায়লের প্রোডাকশনটাও কিন্তু তখন কমছে, যার ফলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন, এই ব্লাডের মধ্যে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা এতটাও হচ্ছে না। তো এই পুরো ঘটনাটা থেকে বেসিক্যালি ক্যালসিট্রায়ল আমরা বলতে পারি পিটিএইচ এবং ক্যালসিটোনিন এই দুটোর কাজকে রেগুলেট করতে সাহায্য করে ক্যালসিট্রায়ল বা ভিটামিন ডি। ক্যালসিয়াম বাইন্ডিং যে প্রোটিন রয়েছে তার প্রোডাকশনটাকে এনহ্যান্স করে এই ক্যালসিট্রায়ল। ওকে, এইটুকু ক্লিয়ার? ম্যাম এই পিটিএইচ হরমোনটা তাহলে থাইরয়েড গ্রন্থি থেকেই নির্গত হয়? পিটিএইচ না প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে নির্গত হচ্ছে। ও, ক্যালসিটোনিন যেটা, এটা থাইরয়েড গ্ল্যান্ডের থাইরয়েড সিক্রেশন। গ্ল্যান্ড। আচ্ছা, ঠিক আছে। আর আর কোনো প্রশ্ন এটার? ওকে, এবার যদি ফাইনালি আমরা চলে আসি ডেফিসিয়েন্সিতে, তাহলে ডেফিসিয়েন্সির জন্য আলাদা করে, ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির জন্য আলাদা করে কিছু হয় না। আমরা ভিটামিন ডি এর যা যা ডেফিসিয়েন্সিস পড়েছিলাম, রিকেট রোজারি, পিজনস বেস্ট বা অস্টিওমেলেশিয়া, অস্টিওপোরোসিস, এইগুলো যা যা আমরা পড়েছি সবটাই ক্যালসিয়ামের ক্ষেত্রেও তাই। দুটোর কারণেই কিন্তু একই সাথে প্রবলেম আসে।
সরি একই সাথে আমাদের প্রবলেমটা আসতে পারে। ঠিক আছে, এই গেল ক্যালসিয়ামের কথা। আচ্ছা, এবারে আসবো ম্যাগনেসিয়াম। ক্যালসিয়ামের বন্ধু হলো ম্যাগনেসিয়াম। কোথায় পাবো ম্যাগনেসিয়ামকে? যা কিছু গ্রিন কালার, গ্রিন কালারের মধ্যে কি রয়েছে? ক্লোরোফিল। একদম ছোট থেকে পড়ে এসেছি আমরা। যার মধ্যে ক্লোরোফিল রয়েছে তার মধ্যে ম্যাগনেসিয়াম রয়েছে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম অ্যাবজর্পশনটা ভালো হচ্ছে যখন কোনো কিছুর মধ্যে ক্লোরোফিল থাকছে। তাই যত রকমের গ্রিন কালারের ফুড রয়েছে তার মধ্যে আমরা ম্যাগনেসিয়াম ভালোর মতো পাই। আর যদি একটা বাচ্চার ক্ষেত্রে বলি, একটা বাচ্চার ক্ষেত্রে তো তার হাড় গঠনের জন্য ম্যাগনেসিয়াম দরকার, কিন্তু বাচ্চাকে তো সেই অবস্থায় আমরা কেউ শাক জাতীয় খাবার দিচ্ছি না, তাহলে সে কোথা থেকে পাচ্ছে? সে কিন্তু পাচ্ছে মাদার্স মিল্ক থেকে। ব্রেস্ট মিল্ক থেকেও সে এনাফ অ্যামাউন্টটা ম্যাগনেসিয়াম পেয়ে থাকে। ম্যাগনেসিয়ামের ডেইলি রিকোয়ারমেন্ট কত? একদম নর্মালি বললে 300 থেকে 350 মিলিগ্রাম পার ডে। 300 থেকে 350 মিলিগ্রাম পার ডে। যদি আরো স্পেসিফাই করে বলি তাহলে মহিলাদের ক্ষেত্রে 310 মিলিগ্রাম পার ডে এবং পুরুষদের ক্ষেত্রে 340 মিলিগ্রাম পার ডে ক্যালসিয়াম সরি ম্যাগনেসিয়ামের প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক আছে, খুব বেশি প্রয়োজনীয়তা নয়, কিন্তু ম্যাগনেসিয়ামের যে কাজগুলো সেটা ইম্পর্টেন্ট। শুধুমাত্র বোন ডেন্সিটির জন্য নয়, বোন ডেন্সিটি ছাড়াও ও আমাদের এন্টায়ার যে জিন মেটাবলিজম সেটাতে হেল্প করে, ডিএনএ আরএনএ সিনথেসিস করতে সাহায্য করছে এবং এনার্জি প্রোডাকশনে হেল্প করে। এই যে ম্যাক্রো নিউট্রিয়েন্টস থেকে এনার্জি তৈরি হচ্ছে তার জন্য যে কেমিক্যাল প্রসেস গুলো রয়েছে সেখানে ম্যাগনেসিয়াম অ্যাজ কো ফ্যাক্টর কাজ করে। নেক্সট কাজ কি করছে? আমাদের সেল মেমব্রেনটাকে ভালো রাখতে এবং নার্ভ সিগন্যাল ইম্পালসেস সেগুলোতেও সাহায্য করছে ম্যাগনেসিয়াম। হার্ট হেলথের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ দিচ্ছে। যে ব্যাড কোলেস্টেরল তাকে জমতে দিচ্ছে না, যার ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক বা ব্লকেজ এগুলো থেকে প্রিভেন্ট করতে সাহায্য করে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম যেরকম আমরা লিফি ভেজিটেবলস এর মধ্যে পাই, সেরকম বিভিন্ন সিডস এর মধ্যেও ম্যাগনেসিয়াম পাওয়া যায়, যেরকম পামকিন সিডস, তরমুজের বীজ, তারপরে তিলের দানা। তো এগুলোর মধ্যেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পেয়ে থাকি। ঠিক আছে, যদি ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হয় তাহলে কি দেখা যাবে? প্রথম প্রবলেম সেটা হচ্ছে ক্র্যাম্পস আসবে, মাসেল ক্র্যাম্পস। মাসেলের কন্ট্রাকশন রিল্যাক্সেশনে কিন্তু ম্যাগনেসিয়াম সাহায্য করে। তাই ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হলে মাসেল ক্র্যাম্প হবে। এছাড়াও হবে ইরিটেবিলিটি, খিটখিটে মেজাজ, ঘুম না হওয়া, হেডেক, এই প্রবলেম গুলো দেখা যাবে। পেশেন্ট অনেক বেশি অ্যানারেক্সিক হয়ে পড়বে। হ্যাঁ, সবকিছু নিয়েই অতিরিক্ত টেনশন, একটা কনফিউশন, এরকম একটা স্টেজ আসতে পারে। হার্ট হেলথের উপরে এফেক্ট আসতে পারে। এই প্রবলেমস গুলো আমরা দেখে থাকি। এছাড়াও যেগুলো দেখা যায় সেটা হচ্ছে ওয়েট লস। যেহেতু মাসেল লস হচ্ছে, মাসেল ওয়েস্ট হচ্ছে, তাই কখনো কখনো ওয়েট লসও দেখা যায় ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হলে। ওকে, নেক্সট ফসফরাস। প্রথমেই বললাম ক্যালসিয়ামের বন্ধু ফসফরাস, এবং যে ফুডগুলোর মধ্যে আমরা ক্যালসিয়াম পাই সেই ফুডগুলোর মধ্যে আমরা ফসফরাসও পেতে পারি। এছাড়াও ফসফরাসকে আমরা পেয়ে থাকি রাইস ব্র্যান, অর্থাৎ আগেন সিরিয়ালস এর যে উপরের কোটিংটা, উপরের যে লেয়ার, তার মধ্যে ফসফরাস পাওয়া যায়। রাইস ব্র্যানের মধ্যে অনেকটা পরিমাণে ফসফরাস পাওয়া যায়। এছাড়াও সয়াবিন, চিজ বা যদি বলতে পারি নর্মাল সবজির মধ্যে গাজর, নাটস এর মধ্যে আমন্ডস, পালসেস এর মধ্যে রাজমা, তো এগুলোর মধ্যে ফসফরাসকে আমরা যথেষ্ট বেশি পরিমাণে পেয়ে থাকি। ফসফরাসের বোন ডেন্সিটি ছাড়াও আর কি কি কাজ করছে? এনার্জি ব্যালেন্সটাকে মেনটেন করতে সাহায্য করে। আমরা তো এনার্জির ক্ষেত্রে বারবার এটিপি, জিটিপি, এডিপি এগুলোর কথা পড়েছি। এই যে পিটাকে ফসফরাস, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো ফসফরাস আমাদের এনার্জি মেকানিজমের ক্ষেত্রে, এনার্জি প্রোডাকশনের ক্ষেত্রে সাহায্য করছে। এছাড়াও বিভিন্ন নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশন
বিভিন্ন নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশনের ক্ষেত্রে হেল্প করছে। সেল মেমব্রেন, একটা নিউট্রিয়েন্ট কিভাবে অ্যাবজর্ব হয়, এই যে ধরে নিই এটা একটা সেল, তাহলে এই সেলের ভেতরে নিউট্রিয়েন্টটা প্রবেশ করবে। বাইরে রয়েছে সেল মেমব্রেন, একটা আবরণ, একটা পর্দা রয়েছে। হুম, তো সেল মেমব্রেনের স্ট্রাকচারটাকে বেটার করছে, যার ফলে এবং সেল মেমব্রেন পর্যন্ত ওই নিউট্রিয়েন্টটাকে সে নিয়ে আসছে। ফলে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনের ক্ষেত্রেও আমরা বলতে পারি অ্যাবজর্পশন বা ট্রান্সপোর্টেশন এটার ক্ষেত্রে সাহায্য করছে। আচ্ছা, বডিতে অ্যাসিড বেস ব্যালেন্স, অর্থাৎ বডির যে নর্মাল পিএইচ সেটাকে মেনটেন করতে সাহায্য করছে। ফলে বডি অতিরিক্ত অ্যাসিডিক হয়ে যাচ্ছে না, অতিরিক্ত ক্ষারকীয় হয়ে যাচ্ছে না। তাছাড়াও আমরা কিছু কিছু বডি কম্পাউন্ডস এর ক্ষেত্রে হেল্প বলতে পারি, এবং তার সাথে অক্সিজেন ট্রান্সপোর্টেশন, ব্লাডের মাধ্যমে অক্সিজেন ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ফসফরাস সাহায্য করে। ফসফরাসের ডেফিসিয়েন্সিটাও একটা ফ্যাক্টর। কি কি কারণে ডেফিসিয়েন্সি হয়, আচ্ছা এটা একটু নোট করে দিই। কি কি কারণে ফসফরাসের ডেফিসিয়েন্সি হতে পারে? একটা হচ্ছে অ্যান্টাসিড, যদি বেড়ে যায়। অ্যান্টাসিড মানে অ্যান্টি অ্যাসিড, অর্থাৎ এমন কিছু কম্পাউন্ড যে অ্যাসিডিটিটাকে কমিয়ে দেবে, মানে অ্যালকালাইন বা বেস, ক্ষারকীয় জিনিস বেশি নেওয়া। ফসফরাস অ্যাসিড আর বেস ব্যালেন্সটাকে মেনটেন করে। অতিরিক্ত যদি অ্যাসিড হয়ে যায় বা অতিরিক্ত যদি ক্ষার হয়ে যায় সেটা প্রবলেমেটিক। তাই অ্যান্টাসিড জাতীয় ওষুধ যদি আমরা রেগুলার বেসিসে নিই তাহলে ডেফিসিয়েন্সি হতে পারে। ডায়ালিসিস, যাদের কিডনি রিলেটেড প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় ডিউরিং ডায়ালিসিস বেসিক্যালি ইউরিনের সাথে প্রচুর পরিমাণে ফসফরাস রিলিজ হয়ে যায়, প্রচুর পরিমাণে ফসফরাস বেরিয়ে যায়। তো সেক্ষেত্রেও কিন্তু ফসফরাসের ডেফিসিয়েন্সি হতে পারে। এছাড়াও যেটা দেখা যায় সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি যদি ডেফিসিয়েন্সি হয় তাহলেও ফসফরাসের ডেফিসিয়েন্সি হতে পারে। ফসফরাসের ডেফিসিয়েন্সি হতে পারে। কিছু ক্ষেত্রে প্রিম্যাচিওর বেবি যারা হয়, যাকে বলা হয় প্রিটার্ম বেবি, প্রিম্যাচিওর বেবি, সময়ের আগেই যখন ডেলিভারি হচ্ছে তাদেরকে বলা হচ্ছে প্রিটার্ম বেবি। তো সেক্ষেত্রে ফসফরাসের ডেফিসিয়েন্সি হচ্ছে। ওকে, এছাড়াও দেখা যায় যে কাউকে যদি দীর্ঘদিন ধরে ফুড প্যাটার্নটা ঠিক নেই, যেটাকে বলা হয় ইন্ট্রাভেনাস ফিডিং, আমরা এটা নিয়ে পরে আরো বেটার আলোচনা করব অন্যান্য চ্যাপ্টারে। ইন্ট্রাভেনাস ফিডিং মানে আপাতত আমাদেরকে জেনে রাখতে হবে কোনো ইনজেকশনের মাধ্যমে বা হয়তো ওই লিকুইড ডায়েট, লিকুইড ফুড বহুদিন ধরে কাউকে দেওয়া হচ্ছে, হ্যাঁ, ডিউ টু দ্য ফিজিক্যাল কন্ডিশন, যদি কেউ এরকম নিচ্ছে দীর্ঘদিন ধরে তাহলে তার ক্ষেত্রেও বডিতে ফসফরাসের ডেফিসিয়েন্সি হতে পারে। ওকে, বোঝা গেল এগুলো? এটার মধ্যে কারোর কোনো প্রশ্ন? ওকে, তাহলে আমি আশা করবো এই জিনিসটা ক্লিয়ার হয়েছে সবার কাছেই। তো এইগুলো গেল ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে, সেই ম্যাক্রোনিউট্রিয়েন্টস গুলো যারা আমাদের বেসিক্যালি স্কেলিটাল সিস্টেমটাকে ইমপ্রুভ করতে সাহায্য করছে মেজর পার্ট, তার সাথে বাকি কাজগুলো করছে। এরপরে যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলো রয়েছে তাদেরকে বলা হয় ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে মেনটেন করা। এরপরে যে ম্যাক্রো মিনারেলস তাদেরকে আমরা এক কথায় ইলেকট্রোলাইটস বলে থাকি। ইলেকট্রোলাইটস মানে এরা আমার শরীরে জলের ভারসাম্যটাকে বজায় রাখছে এবং তার সাথে সাথে আমার সেলের ভেতরে এবং বাইরে দুটো জায়গাতেই কিন্তু লিকুইড থাকে, যার ফলে সেলের একটা প্রেশার, নর্মাল যে প্রেশার সেটা মেনটেন হয়। তো এই সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এরা ওই ব্যালেন্সটাকে মেনটেন করতে সাহায্য করে। যদি দেখা যায় যে ব্যালেন্স মেনটেন হচ্ছে না
তাহলে কি দেখা যাবে? মাথা ঘোরা, একটা ডিজিনেস দেখা যাবে, গা হাত পা ঝিমঝিম করবে, মাথা ঝিমঝিম করছে, আর গায়ে কোনো জোর নেই, এরকম একটা অবস্থা তৈরি হতে পারে। কখন হয় এই অবস্থাটা? এক্সেসিভ ডিহাইড্রেশনের কারণে। শরীর থেকে প্রচুর জল বেরিয়ে গেছে, অনেকগুলো কারণে এই জলটা বেরোতে পারে। ডায়রিয়া হয়েছে, বমি হচ্ছে, বা হয়তো আমি প্রচন্ড ঘাম হচ্ছে, হ্যাঁ, এই যে কোনো কারণে শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে, কিন্তু সেই অনুপাতে আমি জল সরবরাহ করিনি, তাহলে বডিতে ডিহাইড্রেশন হতে পারে, এবং ডিহাইড্রেশনের কারণে এই প্রবলেমটা হয়। সোডিয়াম যদি শরীরে বেশি হয়ে যায় তাহলেও সমস্যা, যেটাকে বলা হয় হাইপার ন্যাট্রেমিয়া। এখানে সব দেওয়া রয়েছে। হাইপার ন্যাট্রেমিয়ার মানে কি, সেটা আমি নোট করে দিচ্ছি। সোডিয়াম যদি বেশি হয়ে যায় তাহলে একে বলছি হাইপার ন্যাট্রেমিয়া। তাহলে কি প্রবলেম দেখা যাবে? হাইপার টেনশনের প্রবলেম, ইডিমা, শরীরে জল জমবে, হাত পা ফুলে যেতে থাকবে। আর যদি কমে যায় তাহলে এই অবস্থাটাকে বলা হয় হাইপোন্যাট্রেমিয়া। ঠিক আছে, যেটা বললাম, যে প্রবলেমস গুলো বললাম সেইগুলো হচ্ছে ডিজিনেস वगैरह এইসব। নেক্সট হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম যদি বেশি হয়ে যায় তাহলে একে বলা হয় হাইপোক্যালেমিয়া। আর যদি কম হয়ে যায় তাহলে যদি বেশি হয়ে যায় তাহলে বলছি হাইপারক্যালেমিয়া, কম হয়ে গেলে বলছি হাইপোক্যালেমিয়া। পটাশিয়াম কোথায় থাকে? পটাশিয়াম থাকে সেলের মধ্যে। সেলের মধ্যে থাকছে, এবং পটাশিয়ামটাই আমাদের বেশি জরুরি হয়, কারণ সেলের মধ্যেই ম্যাক্সিমাম কাজ ঘটে। আর সোডিয়াম কোথায় থাকে? সেলের বাইরে। সোডিয়াম কিন্তু একা থাকে না, সোডিয়ামের সাথে যোগ থাকে ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইডও কিছু ক্ষেত্রে থাকে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড থাকে। পটাশিয়াম যদি হাইপোক্যালেমিয়া হয় তাহলে কি হবে, বা হাইপোক্যালেমিয়া কেন হওয়া উচিত নয়? পটাশিয়াম আমার হার্ট হেলথ কে ভালো রাখে, হাইপার টেনশনকে কম করতে সাহায্য করে। ঠিক আছে, তাই পটাশিয়াম যদি কমে যায় তাহলে লো ব্লাড প্রেশার হওয়ার চান্স থাকে। তাই যাদের হাইপার টেনশন তাদের পটাশিয়াম যুক্ত ফুড গুলো নিতে হয়। কিরকম কোন খাবারের মধ্যে পটাশিয়াম থাকে? যে কোনো ফল এবং সবুজ সবজি, তার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আমরা পেয়ে থাকি। ফলের মধ্যে বিশেষ করে ডাবের জল, নারকেল, তারপরে কলা, পেঁপে, এগুলোর মধ্যে আমরা যথেষ্ট পরিমাণে পটাশিয়াম পাই। আর সোডিয়াম আলাদা করে কিছু বলার নেই, সোডিয়াম মানেই হচ্ছে নুন। যাই নুন হোক না কেন, সেটা সাদা নুন হোক, গোলাপি হোক, লাল হোক, কালো হোক, যাই হোক না কেন, নুন মানে তার মধ্যে সোডিয়াম ক্লোরাইড রয়েছে। নুনের ফরমেশনটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, ক্লিয়ার হলো এগুলো? এগুলোর মধ্যে কোনো ডাউট? বেশ, ভেরি গুড। তাহলে এইটা পুরোটা আমাদের কমপ্লিট হলো ম্যাক্রো মিনারেলস। এরপরে আমরা মাইক্রো মিনারেলস গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ম্যাম তাহলে পূর্বের ক্লাসের একটা কোশ্চেন ছিল। বলুন। ম্যাম অয়েলটা তো আপনার এমনি সিস ফ্যাট, কিন্তু এই হিট করলে এটা ট্রান্স ফ্যাট হয়ে যায়। তো আমাদের তো অয়েলটা মানে কাঁচা অবস্থায়, ধরেন সয়াবিন তেল বা অলিভ অয়েল, এগুলো কাঁচা অবস্থায় মানে বডিতে নিলে ভালো, শরীরের জন্য ভালো, তাই নয় কি? সয়াবিন অয়েল হচ্ছে, সয়াবিন অয়েল যেটা বলবো সেটা হচ্ছে রিফাইন্ড, মানে ওগুলো অলরেডি হিট করা হয়ে গেছে। আলাদা করে আর কিছু হওয়ার নেই ওটাতে। রিফাইন্ড অয়েল মানে সেটা একটা হিটিং প্রসেসের মধ্যে গেছে। যেগুলো নন রিফাইন্ড অয়েল, যেরকম ধরুন অলিভ অয়েল বা কোল্ড প্রেসড কোকোনাট অয়েল বা ধরুন মাস্টার্ড অয়েল, এগুলো তো হিটিং প্রসেসের মধ্যে যায় না, যেটাকে আমরা বলি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল।
তো এগুলো তো হিটিং প্রসেসের মধ্যে যায় না, সেইগুলোকে যদি আমরা কাঁচা নিই তাহলে বেটার হয়। কাঁচা না নিতে পারলেও অ্যাটলিস্ট স্মোকিং পয়েন্টে যেন না যায়, মানে ধোঁয়া উঠে গেল, তেলটা খুব ভালোভাবে গরম হলো, তারপরে রান্না করলাম, সেটা যেন না হয়। ওকে ম্যাম, ধন্যবাদ। আরেকটা হচ্ছে ফ্যাটটা তো আপনার ভাঙতে ভাঙতে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে মেইনলি চলে যায়। গ্লিসারলটাই কি কোলেস্টেরল? হ্যাঁ, ওখান থেকে থ্যাংক ইউ ম্যাম। কোলেস্টেরল ফর্মেশন হয়। মানে গ্লিসারলটাকে আমি মানে কোলেস্টেরল বলতে পারি, মানে গ্লিসারল হ্যাঁ হ্যাঁ বেড়ে যাওয়া মানে কোলেস্টেরল প্রবলেম হ্যাঁ। হওয়া। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম আসলে ম্যাম মানে ক্লাসগুলো পরে রেকর্ডেড গুলো পাওয়ার পরে দেখার পরে আসলে সবগুলোই বোঝা যায়, হ্যাঁ মানে খুব ভালোভাবে বোঝা যায়। অসংখ্য ধন্যবাদ ম্যাম, ক্লাসগুলো খুব ভালো হয় মেইনলি। ওকে ম্যাম প্যারাথাইরয়েড হরমোনটা কোথা থেকে খুঁজতে হবে বললেন? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে। প্যারাথাইরয়েড, থ্যাংক ইউ। আচ্ছা ম্যাম, আমি একটা কোশ্চেন আছে এখানে। এই যে সোডিয়াম, যে হাইপার টেনশন যাদের বিশেষ করে তাদের সোডিয়ামের পরিমাণ বেশি নাকি? সোডিয়ামের পরিমাণ বেশি না, সোডিয়ামটা তখন কম নিতে হবে। যাদের হাইপার টেনশন হয়ে গেছে তারা সোডিয়ামটা এবার কম নেবে। এটা কি বিশেষ করে মানে যে কোনো খাবারের ক্ষেত্রে যেটার মধ্যে সোডিয়ামের পরিমাণ বেশি আছে সেই খাবারগুলো কি অ্যাভয়েড করা উচিত? একেবারেই, যা কিছু ধরুন প্রিজার্ভ, যা কিছু সংরক্ষিত খাবার, ঠিক আছে, ফ্রেশ খাবার যেটা নয়, যা কিছু স্টোর করা হয়, প্যাকেটজাত খাবার, সবগুলোর মধ্যে সোডিয়াম থাকে। কারণ নুন হচ্ছে ইজ অ্যান এক্সেলেন্ট প্রিজারভেটিভ। তো নুন ছাড়া কোনো কিছু প্রিজার্ভ করা যায় না। দেখবেন আমরা যদি মানে মাছ মাংস রেখে দিই ডিপ ফ্রিজারে, যখন রাখি কাঁচা মাছ মাংস যদি রাখছি, আমরা কিছু না হলেও নুন মাখিয়ে রাখি, কারণ প্রিজারভেটিভ হিসেবে। তো যা কিছু প্রিজার্ভ করা হয় বা প্রসেস করা হচ্ছে তার মধ্যে নুন অবশ্যই থাকবে। ওকে, কিন্তু ম্যাম তাই যখন অনেক আমরা সময় দেখা খাবো, যায় নুনের পরিমাণটা বুঝে খেতে হবে। সারাদিনে আমরা ম্যাক্সিমাম 7 থেকে 8 গ্রাম, মানে 1 টেবিল স্পুন আমি সারাদিনে নিতে পারি। এবার সেটা কাঁচা হোক, রান্নায় হোক, যা কিছু হোক, আমার জন্য শুধুমাত্র 7 থেকে 8 গ্রাম নুন যথেষ্ট। আমরা সেটা কেউ নিই না। ওকে, কিন্তু ম্যাম কিছু ভেজিটেবল বা কিছু যে ফ্রুটস যেগুলোর মধ্যে সোডিয়ামের পরিমাণ একটু থাকতে পারে, এটা কি ওই খাবারগুলোর মাধ্যমে যদি শরীরে অতিরিক্ত হওয়ার সম্ভাবনা থাকে? না, ওই খাবারগুলোর মধ্যে যে সোডিয়াম রয়েছে সেটা যথেষ্ট আমাদের জন্য। তারপরেও নুনের রিকোয়ারমেন্ট আলাদা করে দেওয়া হয়, কারণ একটাই, কারণ নুন ছাড়া আমরা খাবার খেতে পারবো না। সেই জন্য আলাদা করে দেওয়া হয়, একটা বেঁধে দেওয়া হয় যে এইটুকু পরিমাণে খাদ্য লবণ আমরা সারাদিনে ব্যবহার করতে পারবো। অনেক ক্ষেত্রে ম্যাম অনেকে বলে যে হিমালয় সল্ট বা এগুলো, ওই যে সেটাও প্রথমেই তো ওই একই রকম। কারণেই বলে দিলাম, একই ব্যাপার। সাদা, লাল, ঠিক আছে গোলাপি, ম্যাম, কালো, যাই কালার হোক না কেন, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। ম্যাম তাহলে প্রতিদিন নুনের পরিমাণ কতটুকু নেওয়া উচিত? 1 টেবিল স্পুন, শুধুমাত্র আপনার জন্য 1 টেবিল স্পুন। এবার এই 1 টেবিল স্পুন, ধরুন কাঁচা অবস্থায় আপনি 1 টেবিল স্পুন নিচ্ছেন সেটা নয়, যা কিছু রান্না করা খাবার আপনি খাচ্ছেন সবটা মিলিয়ে, সব মিলিয়ে 1 টেবিল স্পুনের বেশি যেন না হয় সারাদিন। কিন্তু ম্যাম এই যে সবজি রান্না করি আমরা অনেক সময়, ওখানে তো নুন 1 বেশি টেবিল স্পুনের একদম বেশি দেওয়া হচ্ছে, বেশি তখন নুন আছে। ওইটাও এবার একই সেটা রকম ডিপেন্ড হবে? করছে, ধরুন আপনার একার জন্য 1 টেবিল স্পুন, আপনি 4 জনে খাচ্ছেন, তাহলে আমি তো সারাদিনে তাহলে আমার 4 টেবিল স্পুন নুন আমি ইউজ করছি কিনা, সেটা করি না। যে কারণে আমাদের রেগুলার বেসিসে কিন্তু সোডিয়ামের পার্সেন্টেজ একটু বেশিই থাকে। অনেক ক্ষেত্রে দেখবেন এই কথাটা শোনা যায়, যারা মোটা অনেক কিছু করেও তাদের ওয়েট রিডিউস হচ্ছে না, এটার কারণও কিন্তু ওই সল্ট বা সোডিয়াম ক্লোরাইড। কারণ সোডিয়াম ক্লোরাইড মানেই হচ্ছে যে জল ধরে রাখে। সোডিয়াম বর্ষাকালে আমরা যদি নুন রেখে দিই তাহলে কি হয়, যে পাত্রটাতে নুন রাখছি সেটা পুরো জলে হয়ে যাচ্ছে, কারণ জলীয় বাষ্পটাকে শোষণ করে নিতে পারে। সোডিয়াম ক্লোরাইডের নেচারই তাই, জলকে ধরে রাখা, জলকে শোষণ করা। তাই আমাদের শরীরে যদি নুন বেশি হয় তাহলে বডি ইনফ্ল্যামেশন হবে, অর্থাৎ শরীরে জল থাকবে সবসময়, সেটা আমরা বুঝতে পারি না। ঠিক আছে।
ম্যাম কিছু ক্লাসের পিডিএফ এবং ভিডিও যেটা সেটা পাওয়া যাচ্ছে না, সেটা একটু দেখবেন। পিডিএফ তো সব ক্লাসেরই পাওয়া যাবে, ভিডিও হয়তো সব ক্লাসের আপলোড হয়নি, বাট পিডিএফ তো সব ক্লাসেরই পাওয়ার কথা। ম্যাম আমার এখানে মাঝে মাঝে এতটা মানে নেটের ডিস্টার্ব থাকে, যেমন অনেক সময় আমি ক্লাসে ঢুকতে পারিনি, যেমন গত ক্লাসটা আপনার মিস করে ফেলেছি, আমি ঢুকতেই পারিনি। আমার খুবই খারাপ লাগে, একটা ক্লাস মিস দেওয়া মানে মানে আমাকে মনে হয় কেউ কুচি কুচি করে ফেলছে এরকম মনে হচ্ছে। খুব খারাপ লাগে। বুঝতে পেরেছি। রেকর্ডটা যদি ম্যাডাম আমার একটা পরামর্শ লাগছিল। বলুন কি বলছেন? বলছিলাম আমার যে ফ্যামিলি, আমার ওয়াইফ আর কি, ওর হচ্ছে ওই যে ওয়েস্ট আছে, যে মাজা আছে ডাইন পাশে, মাজার ঠিক উপরে যে হাড়টা আছে, এই হাড়টা নাকি ওই জলে জলে আবার মাঝে মাঝে হালকা পেইন করে। এটার জন্য একটু পরামর্শ। বডিতে ইনফ্লামেশন রয়েছে, ইনডাইজেশনের সমস্যা রয়েছে বডিতে, সেই কারণে এই প্রবলেম গুলো হচ্ছে, বডি হিট হয়ে যাচ্ছে বেশি। এগুলো আমরা আলোচনা করব, যখন ক্লাসে আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে, তখন এটা আমরা আরো বেটার বুঝতে পারবো। ঠিক আছে? প্রাথমিক কোনো পরামর্শ আছে? দেখুন, আলাদা করে তো এইভাবে পরামর্শ কিছু হয় না, তবে হ্যাঁ এটুকু বলতে পারি এখন আপাতত ফাইবার জাতীয় খাবারটা বেশি নিতে হবে, এবং সারাদিনের খাবারের মধ্যে জলের পরিমাণটাকে বেশি রাখতে হবে। ঠিক আছে? যত বেশি সম্ভব যদি ফল যে খাবার, তো ফলের উপরে বেশি জোর দিতে পারেন, এবং সবজি কাঁচা হতে পারে বা স্টিম ভাপানো হতে পারে, কিন্তু সবজি এবং ফল এই দুটো দিয়ে যাতে উনি পেট ভরাতে পারেন, এই ধরনের খাবারের প্যাটার্নটা ওনাকে ফলো করতে বলুন। ওকে? আর যে সিডস গুলোর কথা বললাম আজকে, সেই সিডস গুলোকে ডেইলি রুটিনে রাখতে হবে। এছাড়াও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবারগুলো ওনার ডেইলি রুটিনে রাখতে হবে। ম্যাম আমার সর্বশেষ একটা কোশ্চেন, যেমন অনেকের দাঁত থাকে না, টোটালি দাঁত নাই, বৃদ্ধ, যেমন আমার মায়ের কথাই বলি, এখন আমি ওনাকে কিছু ডায়েট কাঁচা চেষ্টা করছি, কিন্তু উনি চাবাতে পারছেন না, ওটাকে কি ব্লাইন্ডার করা? ব্লেন্ড করে দিতে পারেন, গ্রেট করে দিতে পারেন, না হলে হালকা ভাপিয়ে দিতে পারেন। বেটার হয় কি ব্লেন্ড করে দেওয়া, ছেঁকে দেবেন না, পুরোটা ব্লেন্ড করে ওভাবেই দিতে পারেন স্মুদির মতন করে। হ্যাঁ, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ওকে ওকে, ঠিক আছে, চলুন আজকের মতন আমরা এখানেই এন্ড করছি ক্লাসটা। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে সবার সাথে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সবাইকে।